তো এভাবে আমরা প্রসিড করতে পারি। আবার যদি বলো যে এরকম ভাবে আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি আমরা সেই জিনিসটা করতে পারি। কি করি আমরা না, ওই কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, যদি এটা না বুঝতে পারো তাহলে এরকম ভাবে করতে পারো যে প্রথমত লিখতে পারো যে ধরি মূলধন হচ্ছে x টাকা, তাহলে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 20 বছরের সুদ কত? 20 বছরের X সুদ টাকা। নিশ্চয়ই x টাকা, তাছাড়া তো দ্বিগুণ হবে না। যখনই 20 বছরের সুদটা x টাকা হয়ে গেল, তো দেখো এখানে যে তাহলে আমরা সুদের হার বের করে নিতে পারি। আর ইজ ইকুয়াল টু কি জানি আমরা, আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি ইন্টু টি এত পার্সেন্ট, এক্স এক্স গেল 20, 100 গেলে 5%, তাহলে রেট অফ ইন্টারেস্ট 5% পেয়ে গেলাম। এবার আমাকে যদি 3 গুণ হয়, তাহলে 3 গুণ হতে গেলে সুদ কত হতে হবে? 3 গুণ হতে গেলে সুদটাকে হতে হবে হচ্ছে আমাদের 2x, তবেই তো 3 গুণ হবে। আমাকে চেয়েছে কি কত বছর, তাহলে t ইজ ইকুয়াল টু কত, t ইজ ইকুয়াল টু 100i বাই p ইন্টু আর, আর কত, আর হচ্ছে 5, x x গেল 5, 20, 100। এমসিকিউ অঙ্ক তো, যদি এরকম ভাবে বুঝতে পারি আমাদের বোধহয় সুবিধা, সরল তো ব্যাপারটা। মানে ব্যাপারটা হচ্ছে যেটা যে আমার এইখানে যেটা থাকছে আমার ইকুয়াল ইন্টারভ্যাল হচ্ছে, যদি আমার এখানে ডবল হয় তাহলে আমার সরল তো, তাহলে একই ইয়ারে আমার 3 ডবল হবে, ঠিক তারপরেও আবার একই ইয়েতে আমার 4 গুণ হবে। এখানে আমার 1 টাকা ছিল, এখানে আমার 2 টাকা হবে, এখানে আমার 3 টাকা হবে, এখানে আমার 4 টাকা হবে, হিসেব তাই বলে। মানে আমার এটা যদি 20 ইয়ার্স হিসেব করি আমরা, এটা যদি আমরা 20 বছর যদি হিসেব করি, তাহলে 1 টাকা থেকে 2 টাকা হতে যদি 20 বছর লাগে, তাহলে 2 টাকা থেকে 3 টাকা হতেও 20 বছরই লাগবে, 3 টাকা থেকে 4 টাকা হতেও 20 বছরই লাগবে। আমাকে যেহেতু বলেছে 3 গুণ, তাহলে এখান থেকে শুরু করে এতটা আমার টোটাল কত হচ্ছে, আমার 40 হচ্ছে। আমাকে যদি বলতো 4 গুণ, তাহলে আমার এখান থেকে শুরু করে এতটা কত হচ্ছে, আমার 60 ইয়ার্স হচ্ছে, 60 বছরে 4 গুণ হবে। বোঝা যাচ্ছে? বেশ, এবার নাম্বার 1। নাম্বার 2 কি বলছে দেখো, নাম্বার 2 বলছে যে একটা ইকুয়েশন দিয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের যে দুটো বীজ, যদি বীজ দুটোকে আমরা আলফা আর বিটা ধরি, যদি বীজ দুটো হয় আলফা আর বিটা, দেন আবার আরেকটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এর যদি আবার দুটো বীজকে আমি গামা ডেল্টা ধরি, গামা অ্যান্ড ডেল্টা, বলেছে বীজদ্বয়ের অনুপাতটা সমান, মানে আলফা ইস টু বিটা যা হবে, গামা ইস টু ডেল্টা তাই হবে। এটা আমাদেরকে গিভেন, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে আমাকে প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে হচ্ছে এটাই যে তাহলে কোনটা হবে এইগুলোর মধ্যে। তো আলফা ইস টু বিটা মানে আমরা কি জানি, আলফা বাই বিটা, গামা ইস টু ডেল্টা মানে গামা বাই ডেল্টা। এখন তার আগে আরো দুটো জিনিস আমাদের লিখে নেওয়া উচিত এখানে, যেটা সেটা হচ্ছে এটা যে যদি এই সমীকরণটার বীজদ্বয় আলফা আর বিটা হয়, তাহলে আমরা প্রথম কথা লিখতে পারি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এই সমীকরণের বীজদ্বয় যদি গামা আর ডেল্টা হয়,
তাহলে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল লিখতে পারি গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু -1/1, দ্যাট ইজ -1, and gamma into delta is equal to 1/1, that is 1. তো এখানে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ প্রক্রিয়া করলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে, যে আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা গামা প্লাস ডেল্টা বাই গামা মাইনাস ডেল্টা, কি করলাম যোগ ভাগ করে। তাহলে আলফা প্লাস বিটা আর গামা প্লাস ডেল্টার ভ্যালু তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ারফর আলফা প্লাস বিটা কত পেয়েছি আমরা, মাইনাস বি বাই এ বসিয়ে দিতে পারি। আলফা মাইনাস বিটাটা আমরা জানি না, বেশ থাক আপাতত এরকমই থাক। গামা প্লাস ডেল্টা কত পেয়েছি, -1, বসিয়ে দিই। গামা মাইনাস ডেল্টা কত আমরা জানি, তাহলে এই মাইনাস কেটে যায়। বোথ এন্ডে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত পাচ্ছি দেখো, এটা বাই এটা, মানে তার আগে করে নিচ্ছি এই জিনিসটা, আলফা মাইনাস বিটা বাই গামা মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু বি বাই এ। এবার যদি বোথ এন্ডে আমরা স্কোয়ার করে দিই তাহলে কি পাবো, আলফা মাইনাস বিটা স্কোয়ার আপন, কোনটা দিয়ে যেহেতু হয়ে গেলে গামা মাইনাস ডেল্টা স্কোয়ার, কথা হলো, is equal to b square by a square। ওপরে a minus b হোল স্কয়ারের সূত্র আমরা কি বলতে পারি, a minus b হোল স্কয়ারের সূত্রকে আমরা লিখতে পারি হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক সিমিলার ওয়েতে আমরা নিচেরটা লিখতে পারি গামা প্লাস ডেল্টার হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা is equal to b square by a square। তো আলফা প্লাস বিটার মান আবার কত জানি আমরা, মাইনাস বি বাই এ, আবার বসাচ্ছি। আলফা বিটার মান কত জানি আমরা, সি বাই এ, আবার বসাচ্ছি। গামা প্লাস ডেল্টার মান কত জানি আমরা, -1, বসালাম। গামা ইন্টু ডেল্টা কত জানি, 1, বসালাম। এদিকে আমাদের আছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার যদি এগুলোকে সূত্রে ভাঙানো যায় তাহলে কি করতে পারি আমরা, কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4c বাই এ, নিচে নিচে যেটা থাকছে, নিচে কত হচ্ছে 1 -4, -3 টা এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে -3b স্কোয়ার বাই এ স্কোয়ার, -3b স্কোয়ার বাই স্কোয়ার যদি এদিকে চলে আসে, দেখো এদিকে একটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, মাইনাসটা এদিকে আসলে প্লাস, তাহলে আলটিমেটলি হবে 4b স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4c বাই এ ইকুয়াল টু 0। তাহলে যদি 4 বাই এ স্কোয়ার কমন নিয়ে এদিকে পাঠিয়ে দাও তাহলে পাচ্ছ বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। দেখো এটা কোথাও আছে নাকি, বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0 সেটা নেই, বাট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এটা দিয়েছে। এটা কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আনসার, অপশন ডি। তো অঙ্কটা অনেকটা বড় হয়ে গেল, এটা বুঝতে অসুবিধা আছে কারোর? কারোর বুঝতে অসুবিধা আছে? স্যার আরেকবার বলুন। দুটো সমীকরণ দিয়েছিল তো আমাদের, তার মধ্যে এটা একটা সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর আরেকটা ইকুয়েশন ছিল এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0।
তো এই সমীকরণের দুটো বীজ ধরেছি আলফা আর বিটা, আর এই সমীকরণের দুটো বীজ ধরেছি গামা আর ডেল্টা। এইটাকে বলা হয় গামা, আর এটাকে বলা হয় ডেল্টা। তোমরা এটা না ধরে এম এন পি কিউ এগুলো ধরতে পারতে, কোনো অসুবিধা ছিল না। আমাকে যেটা শর্ত যেটা দিয়েছিল সেটা হচ্ছে বীজদ্বয়ের অনুপাতটা সমান, মানে আলফা ইস টু বিটা যা হবে গামা ইস টু ডেল্টা তাই হবে। তো যদি বীজদ্বয় আলফা আর বিটা হয়, দ্বিঘাত সমীকরণ একদম প্রথম চ্যাপ্টার আমাদের, আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল কি হয়, মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের গুণফল কি হয়, সি বাই এ। এই দুটো তো আমাদের মনে রাখার কথা, ভুলে গেলে তাহলে এখন আবার রিকল করে নাও যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা। তার দুটো বীজ আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা সি বাই এ। ঠিক তাহলে এইটা যেভাবে লেখা হয়েছে, তাহলে গামা আর ডেল্টার ক্ষেত্রে একই রকম ভাবে লেখা হবে। এখানে সহগগুলো কিছু না থাকে মানে কথা, যেখানে হচ্ছে ওয়ান, এখানেও আছে ওয়ান, এখানেও ওয়ান, তাহলে এ বলতে ওয়ান, বি বলতে ওয়ান, সি বলতে ওয়ান। তাহলে গামা প্লাস ডেল্টা কত হবে, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান মানে মাইনাস ওয়ান। আর বীজদ্বয়ের গুণফল কত হবে, সি বাই এ, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান। তাহলে এবার আমাদের এই চারটে জিনিস আমাদের হাতে আছে, এইটা একটা আছে, এটা একটা আছে, এইটা একটা আছে, এটা একটা আছে, আর দেওয়া আছে এই রিলেশনটা। তা আমাদের কাজ হচ্ছে এই যে আলফা বিটা গামা ডেল্টা, এদেরকে তো আমরা সাদরে আমন্ত্রণ জানিয়েছি, মানে আমরা ধরে নিয়েছি এদেরকে। তা আমাদের কাজ হবে আমাদেরকে এদেরকে আবার এলিমিনেট করা, অপনয়ন করা। তা তার জন্য এইখান থেকে প্রথমে যেটা করলাম, যোগভাগ প্রক্রিয়া করলাম। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা, যদি বাঁ দিকে লিখি তাহলে বাঁ দিকে এটা লিখলে ডান দিকে আমাকে সেরকম ভাবেই লিখতে হবে, লিখেছি। আলফা প্লাস বিটার মান বসিয়েছি, গামা প্লাস ডেল্টার মান বসিয়েছি, এই দুটোর মান তো জানি না তাই লিখতে পারিনি, বসাতে পারি। এবার দেখো এই আলফা মাইনাস বিটা যদি এখানে যায়, তাহলে আলফা মাইনাস বিটা বাই গামা মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে, বি বাই এ হবে। এই আলফা মাইনাস বিটাটা নিচ থেকে আসলে এখানে উপরে যাবে, তাহলে এখানে কত লিখতে হবে, আলফা মাইনাস বিটা লিখতে হবে। তাহলে আলফা মাইনাস বিটা বাই গামা মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু এটা, মুছে দিলাম এটা, বুঝতে পারছো? তারপরে এটা লিখেছি। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এখানে উভয় দিকে বর্গ করে দিয়েছি, সেটা লিখিনি, এখানে লেখাটা উচিত বর্গ করে, অবশ্যই উভয় দিকে। তার উপরে a মাইনাস বি হোল স্কয়ার লিখছি, a প্লাস বি হোল স্কয়ার, মানে আমাকে তো ভ্যালুগুলো বসাতে হবে। তো সেই যদি স্ট্রাকচারে না নিলে তো ভ্যালুগুলো বসাতে পারবো না। আলফা প্লাস বিটা, আলফা বিটা, গামা প্লাস ডেল্টা, গামা ডেল্টা, এগুলো ভ্যালুগুলো তো বসাতে ফেলতে হবে, সেই স্ট্রাকচার দিতে হবে। সেই স্ট্রাকচার দেওয়া হলো, এখানে মান বসিয়ে দিলাম বি বাই এ, সি বাই এ, এখানে গামা প্লাস ডেল্টার মান, গামা ডেল্টার মান, এদিকে তো বি স্কোয়ার বাই এ স্কোয়ারই আছে আমাদের। তাহলে এখান থেকে ওপরটা তাকাও, মাইনাস এ স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ফোর সি এ। আর নিচেরটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা ক্যালকুলেট করলে কত হয়, মাইনাস এ স্কোয়ার মানে প্লাস ওয়ান, আর মাইনাস চার মাইনাস থ্রি, সেই মাইনাস থ্রি ঠিক একই রকম ভাবে এখানে চলে এলো। এই যে মাইনাস থ্রি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার যেমন থাকা থাকলে এখানে মাইনাস থ্রিটা এখানে চলে এলো, বুঝতে পারলে নিশ্চয়ই? তো তাহলে এদিকে থাকছে বি স্কোয়ার বাই স্কোয়ারটা, এদিকে থ্রি, এই থ্রি মাইনাস এই যে থ্রি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যখন এদিকে আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এদিকে একটা বি স্কোয়ার বাই স্কোয়ার ছিল, আর একটা বি স্কোয়ার বাই স্কোয়ার এলো, তাহলে আমার কত হয়ে যাবে সেটা, ফোর বি স্কোয়ার বাই স্কোয়ার, এদিকে ফোর সি বাই এ, ফোর বাই এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি আমরা জিনিসটা পাবো। মানে অ্যাকচুয়ালি তুমি যেটা পাবে এখান থেকে, যখনই ফোর বাই এ স্কোয়ারকে তুমি কমন নিয়ে নেবে, এখানে পাবে বি স্কোয়ার মাইনাস এ সি। তুমি গুণ করে দেখো, ফোর বাই এ স্কোয়ার দিয়ে গুণ করে দেখো, এই জিনিস এই লাইনটা পাবে। সেখান থেকে বি স্কোয়ার মাইনাস থ্রি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। বোঝা গেল? হ্যাঁ স্যার। পেজটাকে আমরা সেভ করে নিই, দিয়ে আমরা প্রসিড করছি।
নেক্সট কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস। এটা বৃত্ত নিয়ে নি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস। এবি হচ্ছে ব্যাস। এবি ব্যাসের বিপরীত পার্শ্বে পরিধির ওপর সি আর ডি এরূপ দুটি বিন্দু। তো বিপরীত দিকে দুটো বিন্দু আছে, যদি এদিকে সি ধরো, এদিকে ডি, এখানেও ডি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো সি আছে এদিকে, ডি আছে এদিকে, যে এ ও সি ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও, এ ও সি, আমাকে ওসি যুক্ত করতে হবে। এ ও সি 130 ডিগ্রি, বিডিসি, বিডিসি, তাহলে ডিটা এখানেই নি, হ্যাঁ, এরকম জায়গায় নি, বুঝতে সুবিধা হবে আমাদের, আর কিছু নেই। তো এটা ডি ধরি, এটা না, এটাও বিডিসি বলছে এক্স, এওসি বলেছে 130, তাহলে আমাকে বলছে যে এক্স এর মান কত। বেশ, তো এটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হওয়া উচিত? 50 ডিগ্রি। কোনো সন্দেহ আছে কারোর এটা নিয়ে, যে এটা 130 হলে এটা 50 হবে? যদি সন্দেহ না থাকে, তাহলে দেখো, আমি জানি না আমি ইন্ডিকেট করতে পারবো নাকি, এই যে একটা হয়ে গেল, এই বৃত্তচাপটার দিকে তাকাও, লাল বৃত্তচাপটা দেখা যাচ্ছে? তাহলে এই বৃত্তচাপের উপরে এটা কি কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ না? এই বৃত্তচাপের উপরে দেখো, এই বৃত্তচাপের শেষ দুটো বিন্দু প্রান্ত বিন্দুর সঙ্গে কেন্দ্র যোগ আছে, এটা যোগ আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল কে বিওসি। অ্যাঙ্গেল বিওসি কত পেয়েছি আমরা? অ্যাঙ্গেল বিওসি তো 50 ডিগ্রি পেয়েছি। এটা কত হচ্ছে আমাদের? 25 ডিগ্রি। আমাদেরকে তো এটাই চেয়েছিল, বিডিসি তো এক্স দিয়েছিল এবং এক্স এর ভ্যালু চেয়েছিল, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা? এক্স এর ভ্যালু পেলাম 25। আছে কোথাও? আছে, বোঝা যাচ্ছে? স্যার, হ্যাঁ, বলছি কি আমার ছবিটা এরকম হয়নি কিন্তু অ্যান্সার মিলেছে, হবে? কোনো অসুবিধা নেই। আরে সিআরডি তো যে কোনো বিন্দু যেখানে খুশি ধরতে পারি আমরা। আমি এখানটা ধরলাম না, তার কারণ হচ্ছে দাগটা টানতে গেলে হয়তো মনে হবে যে একই দাগের ওপরে আছে, তার জন্য আমি এদিকে সরিয়ে দিলাম ডিটাকে। হ্যাঁ, আমার একই দাগে হয়েছে। ওই যে, সেটা অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক হয়ে যায়, তখন কিন্তু আর আনসার মিলবে না। তার জন্য মানে ওই ধরনের কন্ডিশন গুলো যত এড়িয়ে চলা যায় তত ভালো, মানে আমাকে যেন কোনো একটা পার্টিকুলার কোনো দিকে যেন আমাকে ঠেলে না নিয়ে যায় আমার ছবি, এটা মাথায় রাখতে হয় সবসময়। ঠিক আছে? হ্যাঁ স্যার। এর পরেরটা দিকে দিয়েছে cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4 এর সর্বোচ্চ মানটি কত হবে? এ তো সবসময় 2 হয়, এটা আমরা জানি। তবুও কি করা যেতে পারে এটা? নাম্বার 4,
যেহেতু অ্যাকচুয়ালি cos থিটার মান +1 থেকে -1 এর মধ্যে থাকে, এখন 0 যখন স্কোয়ার করে দেব তাহলে cos স্কোয়ার থিটার মান 0 থেকে 1 এর মধ্যে। আরো যদি স্কোয়ার করি তাহলে cos 4 থিটা সেটাও 0 থেকে 1। একই রকম ভাবে যদি সাইনটাকে দেখি তাহলে সাইনও ঠিক এই জিনিসটাই হবে। তার মানে যদি যোগ করা যায়, সর্বোচ্চ মান চেয়েছে আমাদের, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে সর্বোচ্চ মান হবে 2। এখন এই জায়গাটা তোমাদের একটু প্রবলেম হবে, কিন্তু একটা জিনিস দেখো যে সাইন আর কস এই যে মানটা, এই মানটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে তোমরা জানো, সেটা যে -1 হয় সেটা তোমরা জানো না, তাই এখানে স্কোয়ারটা দিয়েছে যাতে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। একে স্কোয়ার করলেও 0, একে স্কোয়ার করলে 1, একে স্কোয়ার করলে cos টু দি পাওয়ার 4, একই জিনিস হচ্ছে। তো এটাকে কি আমরা অন্যভাবে করতে পারবো? কি মেক করা যাবে কিছু? হ্যাঁ স্যার। এটা হয়েছে? স্যার কত নাম্বারটা একটু বলুন। দেখছিস না? স্যার হ্যাঁ স্যার দেখছি, কিন্তু আবছা আসছে আমার এখন। কেন? স্যার নেটের প্রবলেম হবে। নাম্বার 4। স্যার এটাকে স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলেই তো হবে, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তারপর 2টা আসবে কোথা থেকে? ও তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হবে। তারপর স্যার তারপর বলতে সর্বোচ্চ মানটা বেরোবে কোথা থেকে? স্যার সর্বোচ্চ মান তো 2 হওয়া উচিত। উচিত, কিন্তু এই ইকুয়েশন গুলো তো আমরা খুব একটা এই মুহূর্তে তো আমরা সড়গড় নই। স্যার গ্রাফ ফলো করলে তো এটা বোঝা যায় যে 2 হবে হাফেস্ট ওয়ান। না, স্কোয়ারের 4 এর গ্রাফ তো নেই। 4 এর গ্রাফ জানিস? স্যার 4 এর গ্রাফ কেন? যদি স্কোয়ারের গ্রাফটাই জানি তাহলে স্যার স্কোয়ারের গ্রাফ দিয়ে 4 এর গ্রাফটা ডিফাইন করা যাবে। তো আমি একটা কথা বলেছিলাম অনেকদিন আগে যে যখনই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, একে একটা হোল স্কোয়ার ফরমেশন দিতে হয়। যদি একে একটা হোল স্কোয়ার ফরমেশন আমরা দিতে পারি তাহলে আমাদের সমস্যা হবে না। তাহলে 2 কমন নিলাম, sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1, যেমন বাইরে থাকা থাকবে। এবার একে হোল স্কোয়ার ফরমেশন করছি। একে হোল স্কোয়ার ফরমেশন করার জন্য সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার -2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, একে অ্যাডজাস্ট করার জন্য প্লাস একটা হাফ নিয়ে এলাম, তাছাড়া সাইন স্কোয়ার থিটা আসে না, প্লাস হাফের স্কোয়ার, তাহলে মাইনাস হাফের স্কোয়ার, এখানে হচ্ছে +1।
স্যার হ্যাঁ সেকেন্ড পার্টটা না বুঝতে পারছি না। সেকেন্ড পার্টটা বুঝতে পারছো না? আনসার কি 1 আছে? মেঘ আনসারটা কি আছে? 1 না 2? এখানে কিন্তু 1 আসছে। স্যার 1 আছে স্যার। স্যার আমারও তো এই ফর্মে এসে অঙ্কটা থেমে গেছে। হ্যাঁ স্যার আপনি যখন করেছেন আমার এখানে এসে অঙ্কটা থেমে গেছে, আমি স্যার আগাইনি অঙ্কটা। তাহলে এই জায়গাটা আমাদের একটুখানি কনসেপশনে ভুল হচ্ছে। এইখানটা একটু কনসেপশনে ভুল হচ্ছে। মানে এইটা থেকে এইটা আর এই সাইনটা থেকে এটা, এটা বাদ দিয়ে দাও তাহলে, এটাই বেস্ট। আমি বলেছিলাম যে যখনই দেখবে যে তোমাদের ওই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে দেবে, তখন সবসময় কি করবে, হোল স্কয়ার ফর্মেশন করে দেবে। দেখবে হোল স্কয়ার ফর্মেশন থেকে এই জায়গাটা আসছে, তার আগে পর্যন্ত কিন্তু হোল স্কয়ার ফর্মেশন আসেনি। এই জায়গাটায় হোল স্কয়ার ফর্মেশন এসছে। তাহলে এইটা যেহেতু স্কয়ার, তাহলে এর সবচেয়ে সর্বোচ্চ মান চেয়েছে হ্যাঁ স্যার। না, সর্বোচ্চ মান হলে 1 হবে না। সর্বোচ্চ মান 1 হবে না, সর্বোচ্চ মান 2। সর্বনিম্ন মান হলে 1 হবে। স্যার সর্বোচ্চ মান তো ইনফিনিটি চলে আসবে তাহলে। না, ইনফিনিটি আসবে না, সর্বোচ্চ মান 2 আসবে। এইখানটায় কোথাও একটা ভুল করছি, কোথাও একটা ক্যালকুলেশনে ভুল করছি। অ্যাকচুয়ালি এটা যেটা বেরোলো না, এটা যেটা বেরোলো সর্বনিম্ন মান বেরোলো। এটা সর্বোচ্চ মান বলতে পারি না। স্যার আপনার স্ক্রিনটা একটু উপর দিকে তুলুন স্যার। হ্যাঁ আপনার স্ক্রিনটা উপর দিকে তুলবেন। হ্যাঁ হ্যাঁ স্যার আপনার স্ক্রিনটা উপর দিকে স্ক্রল করুন। তো অঙ্কটা এটাই হবে, সর্বনিম্ন মান হবে, সর্বোচ্চ মান হতে পারে না। ঠিক আছে? স্যার বলছি আপনি যে কমনটা নিয়েছেন না 1 - 2 সাইন স্কয়ার থিটা থেকে, কমন নিইনি, cos স্কয়ার থিটার জায়গায় 1 - sin স্কয়ার থিটা বসিয়ে দিয়েছি। না না আরো আর নিচের স্টেপটা আসুন স্যার, যেখানে 2 কমন নিয়েছেন। এই দুটো থেকে 2 কমন নিয়েছি। sin টু দি পাওয়ার 4 কে আগে লিখেছি, মাইনাস sin স্কয়ার থিটাকে পরে লিখেছি, প্লাস 1 যেমন ছিল বাইরে ছিল। সেটা পরের স্টেপটা বলুন না, বুঝতে পারছি না কি করেছেন। ওইটা বোঝা যাচ্ছে না। না স্যার মানে হয়তো হ্যাঁ স্যার মানে আমার আমিও এখানে বুঝতে ব্লাড পারছি আসছে। না। স্যার আমার এখানে একটা ব্লাড আসছে স্যার, একটু প্রবলেম হচ্ছে নেটের। সবার কি একই জিনিস হচ্ছে? না স্যার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে তো সমস্যার কথা না। ঠিক আছে, একবার স্টপ প্রেজেন্টেশন করে আবার দিচ্ছি। তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এই দেখো এইটা এবং এইটা, এই 2টা কমন নিয়েছি। এই 2টা কমন নেওয়া হয়েছে দুটো থেকে, 2 বেরিয়ে এসছে এখানে।
এটা প্লাস ছিল বলে এটা আগে লিখেছি, sin টু দি পাওয়ার 4 থিটা, এটা মাইনাস ছিল বলে পরে লিখেছি। এই দুটো থেকেই শুধু 2 কমন নিয়েছি, আর এই প্লাস 1টাকে আমরা পরেই রেখে দিয়েছি। মানে ভেতরেরটাকে হোল স্কয়ার ফরমেশন করছি। sin টু দি পাওয়ার 4 থিটাকে sin স্কয়ার থিটার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস তাহলে 2 ইনটু a ইনটু b কে কত লিখলে আমার এই sin স্কয়ার থিটাই হবে না, b কে হাফ লিখতে হবে। তাহলে b যদি হাফ হয় তাহলে প্লাস হাফ স্কয়ার করতে হবে। তাহলে সেটা তো আর কোথাও ছিল না এখানে, তাই মাইনাস হাফ স্কয়ার করে দিলাম একটা। তাই এখানে কি করলাম, মাইনাস হাফ স্কয়ার করলাম। তো এবার এইখান থেকে এতটুকুটিকে আমরা কি লিখতে পারছি, a মাইনাস b তার হোল স্কয়ার, আর এই মাইনাস 1/4 থাকলো, বাইরে 2 আছে, 2 দিয়ে গুণ করলে 2 ইনটু এটা মানে এটা থেকে গেল, আর 2 দিয়ে 1/4 কে গুণ করলে মাইনাস হাফ, প্লাস 1 বাইরে ছিল, মাইনাস হাফ আর প্লাস 1 কত হয়, মাইনাস হাফ আর প্লাস 1, এখানে হাফ হবে, সর্বনিম্ন মান হাফ হবে, সর্বোচ্চ মানের বের করা যাবে। ঠিক আছে, আনসারটা আমাদের এটা যেটা ছিল সেটা, এটাই রাইট আনসার হচ্ছে সর্বোচ্চ মান যদি বের করতে দেয় 2। এই পেজটা সেভ করে দিই। স্যার বলছি আপনি লাস্টে গিয়ে স্যার বলছি আপনি কি স্ক্রিনটা হাফ কি করে বেরোলো? হাফ বেরোলো না, হ্যাঁ স্যার, স্যার এবার মাইনাস দেখতে পেয়েছি স্যার। মাইনাস হাফ আর প্লাস 1 কত হবে, হাফ। প্লাস হাফ হবে না, হ্যাঁ, প্লাস হাফ। সেটাই লেখা হবে। কিন্তু স্যার আগে তো এত কিছু আছে। সেটা থাকুক, সর্বনিম্ন মান বলেছে, মানে এইটার মান সবচেয়ে ছোট কত হতে পারে, 0, তার বেশি হতে পারে না। তাহলে হাফ হয়ে যাচ্ছে সর্বনিম্ন মান, এবার 0 এর চেয়ে বেশি হবে এর মান, তাহলে হাফের সঙ্গে সেটা যোগ হয়ে এটার ভ্যালুটা কিছুটা বাড়বে, টোটাল ভ্যালুটা। তাহলে সর্বনিম্ন মান হবে, সর্বোচ্চ মান কখনো হতে পারে, এটা সর্বনিম্ন মান হবে, সর্বোচ্চ মান কখনো হতে পারে। আর সর্বোচ্চ মান বের করতে গেলে আমাকে এইভাবেই করতে হবে। cos থিটা যেমন -1 থেকে +1 এর মধ্যে থাকে, sin থিটাটাও -1 থেকে +1 এর মধ্যেই থাকে। যদি স্কয়ার করে দাও, এটা স্কয়ার করলে 1, এটা স্কয়ার করলে 1, তাহলে sin থিটার মান হবে 0 থেকে +1 এর মধ্যে। তাহলে আবার যদি স্কয়ার করো, সেই 0 থেকে +1 এর মধ্যেই থাকবে। তাই যদি cos টু দি পাওয়ার 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটা যোগ করো, তাহলে 1 + 1 2 এর ছোট বা সমান, 0 সমান বা 0 এর বড়, হিসেবে তাই বলে। এইভাবে এই পদ্ধতিতে আমাদের করতে হবে। এর আনসারটা 2। হ্যালো স্যার, স্যার হ্যাঁ, স্যার বলছি রেঞ্জিং তো মানে আমাদের সিলেবাস এখনো নেই, এই রেঞ্জ দিয়ে বার করা। নেই সিলেবাসে, দিয়েছে তো একটু পাকামো করেছে, তো টিচারদের দিয়েই করানো, নিজের টিচার নিজের জ্ঞান দেখাতে গেছে ছাত্রছাত্রীদের উপর। আচ্ছা স্যার, বলছি সাইন থিটার মান তো সর্বোচ্চ 1 হবে, হ্যাঁ, তাহলে সাইন স্কোয়ার থিটার মানও সর্বোচ্চ 1 হবে। অবশ্যই। এবার এখানে সাইন স্কোয়ার থিটার মান 1 বসিয়ে যদি করি তাহলে আমার 2 বেরোচ্ছে সর্বোচ্চ মান। 2 হবে কিন্তু অ্যান্সারে 1 বলছে। আচ্ছা, সেটাই বলছি, 2, এই সাইন স্কোয়ার থিটার মান 1 বসিয়ে করলে 2 বেরোচ্ছে অ্যান্সার। স্যার আমি তো বললাম স্যার 2 হওয়া উচিত এটা। 2 হবে, 2 হবে, সর্বোচ্চ মান 2 হবে, আর সর্বনিম্ন মান হলে হাফ হবে। তাহলে স্যার এটা তো বেরোলো তাহলে। কি বেরোলো? হ্যাঁ বেরোলো, ওইভাবে বেরোলো, ঠিক। আমরা যেটা জানি সেটা দিয়ে বের করতে পারিনি কিন্তু। আচ্ছা। আমাদের বলছে একটা শঙ্কু, এই হচ্ছে একটা শঙ্কু, আয়তন 500 তারের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আয়তন বার করতে গেলে শঙ্কুর কি কি লাগে, লাগে তার ব্যাসার্ধ, লাগে তার উচ্চতা, আর 500 তারের ক্ষেত্রফল বের করতে গেলে লাগে হচ্ছে তার তির্যক উচ্চতা। তাহলে এর আয়তন কি, এর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h
আর কি দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল না পার্শ্ব তলের ক্ষেত্রফল? পার্শ্ব তলের ক্ষেত্রফল। পার্শ্ব তলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল এরা সমান। তো ভূমির ব্যাসার্ধ উচ্চতা আর আর এইচ দিয়েছে, তাহলে এত এর ভ্যালু বার করতে বলেছে, এইটার ভ্যালু বার করতে বলেছে। তো প্রথম কথায় পাই পাই চলে গেল, একটা করে আর চলে গেল, যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে RH ইকুয়াল টু 3L। উভয় দিকে যদি বর্গ করে দিই আমরা, উভয় দিকে বর্গ করলে পাবো হচ্ছে R স্কয়ার H স্কয়ার ইজ ইকুয়াল টু 9L স্কয়ার। আবার এই যে সমকোণী ত্রিভুজ আছে L স্কয়ার মানে আমরা এখান থেকে কি জানি? L স্কয়ার মানে তো জানি যে R স্কয়ার প্লাস H স্কয়ার। এখানে বসিয়ে দিই, তাহলে R স্কয়ার H স্কয়ার ইজ ইকুয়াল টু 9 ইনটু R স্কয়ার প্লাস H স্কয়ার। তাহলে R স্কয়ার প্লাস H স্কয়ার বাই R স্কয়ার H স্কয়ার ইজ ইকুয়াল টু 1/9। 9টা দিকে আসলে 1/9, আর এদিকে পাচ্ছি R স্কয়ার H স্কয়ার বাই R স্কয়ার ইনটু H স্কয়ার। আমাদেরকে তো বোধহয় এইটারই ভ্যালু বার করতে দিয়েছে। দেখো R স্কয়ার প্লাস H স্কয়ার বাই R স্কয়ার ইনটু H স্কয়ার, এইটারই ভ্যালু বার করতে দিয়েছে। এটার ভ্যালু কত পেলাম? 1/9। দেখো আছে নাকি কোথাও? এই ফার্স্ট অপশন বোঝা গেল? নাম্বার 6 কি বলছে দেখো, n সংখ্যক পর্যবেক্ষণের গড় যদি প্রথম তথ্যের মান 1, দ্বিতীয় তথ্যের মান 2, তৃতীয় তথ্যের মান 3 এইভাবে বৃদ্ধি পায়, তাহলে নতুন গড় কত হবে? তাহলে x বার is equal to summation xi by n। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়া আছে। এর উপরে যে সামেশন যেটা লিখলাম সেটা অ্যাকচুয়ালি কি? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই জিনিসটা। এটা হচ্ছে আমাদের এই জিনিসটা যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এরকম ভাবে চলছে xn বাই n। এবার ওরা যেটা বলছে যে বৃদ্ধি পেয়ে যাচ্ছে মানগুলো। কোন মানগুলো? বলছে প্রথম মানটা বৃদ্ধি পাচ্ছে কত? প্রথম মানটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা যদি এখানে নতুন গড়টাকে যদি x1 বার যদি ধরি নতুন গড়, তাহলে নতুন গড় যেটা হবে বৃদ্ধি কি পাচ্ছে আগে দেখে নিই। বৃদ্ধি পাচ্ছে হচ্ছে x1 ছিল, x1 একটা বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে লিখছি পরে। x2 কত বৃদ্ধি পাচ্ছে পরে লিখছি। x3 কত বৃদ্ধি পাচ্ছে পরে লিখছি। এভাবে বৃদ্ধি পেতে পেতে চলছে, দিয়ে xn টাও কত বৃদ্ধি পাবে তাহলে সেটা আমরা বের করতে পারবো। তো নিচে কিন্তু nই থাকছে আমাদের। বৃদ্ধিটা পাচ্ছে কত? দেখো এখানে কি বলেছে যে প্রথম তথ্যের মান 1, তাহলে এইটা 1 বৃদ্ধি পাচ্ছে, মানে +1 হয়ে যাবে। দ্বিতীয় তথ্যের মান 2, মানে 2 নম্বর তথ্যটা কত বৃদ্ধি পাচ্ছে? 2। তৃতীয় তথ্যের মান কত বৃদ্ধি পাচ্ছে? 3। তাহলে সেই রকম ভাবে যদি আমরা চতুর্থ তথ্যটা যদি মান যদি বলি, তাহলে সেটা কত হওয়া উচিত আমাদের? সেটা হওয়া উচিত ছিল x4 তো ছিলই, কত বৃদ্ধি পাবে? সেই বৃদ্ধি পেয়ে কত হবে? তার বৃদ্ধিটা হবে 4। তাহলে এরকম ভাবে যদি এগোই তাহলে এই তথ্যটার মান বৃদ্ধি হবে কত? n। আগে এইটা বুঝতে পারছো নাকি দেখ। তাহলে এবারে কত লিখতে পারছি এখানে? প্রত্যেকটা ব্র্যাকেটের ফার্স্টের গুলোকে তুলে নাও। x1
plus x2 plus x3 dot 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 plus xn plus সেকেন্ডটা 1 plus 2 plus 3 dot dot করে n আর নিচে আছে আমাদের n। তো যদি সেপারেশন করে দিই মানে এই ব্র্যাকেটটা বাই এটা যদি করি তাহলে সেটা তো আমাদের x বার লিখে দিলাম সেটা x বার আর বাকিটা যেটা এই এক থেকে কনস্ট্যান্ট যোগফল একটু মনে রাখবে এটা যোগফল হচ্ছে এটা n into n plus 1 by 2 আর সঙ্গে নিচে আছে n তাহলে n n ক্যান্সেল হয়ে গেল যেটা লিখলাম এখন এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নেই। খুব পণ্ডিত ব্যক্তি অ্যাকচুয়ালি এই প্রশ্নটা করেছেন অতি পাণ্ডিত্য দেখাতে গেছে। তো যাই হোক দেখো কোথাও আছে নাকি এই নাম্বার সি হচ্ছে স্যার ওই মানটা কি বললেন আরেকবার বলবেন? এই একটা সূত্র আছে এটা যে পরপর সংখ্যাগুলোর যোগফল কত হয় ধরো 1 plus 2 plus 3 plus 4 স্যার অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সূত্র আছে। এরকম ভাবে যদি আমরা n সংখ্যক পদ পর্যন্ত যোগ করি তাহলে যোগফলটা হচ্ছে n into n plus 1 by 2। তুমি একটা एग्जांपल নাও তাহলে বুঝতে পারবে ধরো 1 plus 2 plus 3 কত হয় 6 হয় দেখতে পাচ্ছি তো তুমি এখানে তাহলে n এর জায়গায় কত বসবে 3 বসবে তাহলে 3 into 3 plus 1 by 2 করে দেখো 6ই পাবে তাহলে 3 into 4 by 2 এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে অ্যাকচুয়ালি স্যার এটা ক্লাস 11 এ আছে। হ্যাঁ ওটাই তো বললাম খুব পণ্ডিত ব্যক্তি কোশ্চেনটা করেছে খুব পাণ্ডিত্য দেখিয়েছে এটা হচ্ছে আমাদের সেই সূত্র তো সেই অনুযায়ী করলে এটা আমাদের আনসার আসবে। এই পেজটা সেভ করে দিই। সেরকম প্রশ্ন কি মাধ্যমিকে আসে মনে তো হয় না। না মাধ্যমিক আসবে চিন্তা নেই তাহলে একে সব কটাই গেল তাই তো এবার আসছে আমাদের 2 এর নাম্বার 1 কি বলছে একটা গ্রামের বর্তমান জনসংখ্যা p প্রতি বছর জনসংখ্যা 2% বৃদ্ধি হার 2% তাহলে n বছর পরে আমাদের জনসংখ্যা কত হবে এটা আমরা সূত্র জানি সেই সূত্র অনুযায়ী এটা বলতে পারি হচ্ছে আমরা যে p into 1 plus r এর জায়গায় বসবে 2r by 100 whole to the power n তো জাস্ট 2 দিয়ে 100 কে কাটলে তাহলে আমাদের শূন্যস্থানে বসে যাচ্ছে p into 1 plus r by 50 to the power n নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তারপরে নাম্বার 2 আশা করি তোমরা পারবে এটা বইয়েরই অঙ্ক দেওয়া আছে a by 1 b by 2 c by 3 is equal to 2a plus 5b minus 3c upon p দিয়ে বলেছে p এর মান কত নির্ণয় করো এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি k obviously k টা not equal to 0 আমরা কি লিখতে পারবো therefore a by 1 by 1 টা লিখলাম k b by 2
এটাও কে, c/3 এটাও কে, আর এখানে যেটা আছে 2a প্লাস 5b মাইনাস 3c আপন p এটাও কে। এটাতে এর মান তো পেয়েই গেছি। এখান থেকে b হচ্ছে 2k, c হচ্ছে গিয়ে আমাদের 3k, আর এখান থেকে যেটা পাচ্ছি 2a প্লাস 5b মাইনাস 3c এটা হচ্ছে p ইন্টু k। এবার এখানে জাস্ট এই abc এর ভ্যালুগুলোকে বসিয়ে দাও। abc যে ভ্যালুগুলো পেয়েছো সেই ভ্যালুগুলোকে বসিয়ে দাও। 2 ইন্টু a হচ্ছে k, 5 ইন্টু b হচ্ছে আমাদের 2k, 3 ইন্টু c হচ্ছে আমাদের 3k is equal to p ইন্টু k, pk। এটা হচ্ছে 2k, 10k, 9k, pk। তাহলে 12 থেকে 9 গেলে হচ্ছে 3k is equal to pk। k কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে p এর ভ্যালু কত পেয়ে গেলাম? p এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 3। নাম্বার 3 কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তে ABCD দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। যদি একটা বৃত্ত এখানে টেনে নিই, তো এখানে দুটো জ্যা আছে যাদের দৈর্ঘ্য সমান, তো ডেফিনেটলি তারা কেন্দ্রের বিপরীত দিকেই থাকবে, তাছাড়া তো দৈর্ঘ্য সমান হতে পারে না। ধরা যাক এই হচ্ছে সেই দুটো বৃত্ত যাদের দৈর্ঘ্য সমান। অবশ্যই বৃত্তের একটা কেন্দ্র তো থাকবেই। এ ও বি 60, ওটা অবশ্যই বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্রীয় বৃত্তের। এ ও বি দিয়েছে 60 ডিগ্রি। দিয়ে আমাকে প্রশ্ন করেছে সিওডি এর মান কত হবে। এটা তো খুবই সোজা অঙ্ক, আমরা জানি এটা যে দুটি সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্রে সবসময় সমান কোণই উৎপন্ন করে। তো এটা লিখেছি এখানে যে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। যেহেতু এ ও বি দিয়েছে 60 ডিগ্রি, তাহলে সিওডি এর মান চেয়েছে আশা করি, তাহলে সিওডি ও 60 ডিগ্রি হবে। স্যার আমি বিপরীত কোণ ধরে করেছি। হ্যাঁ, আমি বিপরীত কোণটা ধরে করেছি। না বিপরীত কোণ ধরে করা যাবে না, তার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। সমান দৈর্ঘ্যে জ্যা বলেছে তো, এই একটা জ্যা, এটা সমান দৈর্ঘ্যে জ্যা তো, চোখে দেখে লাগছে সমান দৈর্ঘ্য? হ্যাঁ লাগছে। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, যোগ করো। বিপরীত কোণ পাচ্ছো? বিপরীত কোণ তো এটা হলে হয়। না বিপরীত কোণ পাচ্ছো? আরে এইটাই হচ্ছে কনসেপশন, আর কোনো কনসেপশন নেই। ঠিক আছে, তাই বিপরীত কোণ করে কিন্তু কেটে দেবে। ঠিক আছে, এই পেজটা আমরা সেভ করে নিই।
আমরা নেক্সট পেজে যাই, তার আগে এটা তুলে নিই। এখানে দেওয়া আছে কি এই জাতীয় অঙ্কগুলো কি বলেছিলাম আমি, যে সবগুলোকে একই জিনিসে নিয়ে যেতে। এখানে আমাদের দিয়েছে সাইন থিটা প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 2 থিটা মাইনাস 30 ডিগ্রি। তো দুটোকে আমি একই কোণানুপাতে নিয়ে যাব, হয় দুটোকে সাইনে নিয়ে যাব বা দুটোকে কসে নিয়ে যাব, যে কোনো একটা। তাহলে এই দুটোকে যদি সাইনে নিয়ে যাই তাহলে এদিককার সাইনটা আমার সাইনই থাকবে, আর এদিকে যেটা কস আছে সেটাকে আমি সাইন 90 ডিগ্রি মাইনাস এই থিটা বলতে তো এই পুরোটা আমার থিটা, তো আমার এই পুরোটা, এটা হচ্ছে আমার থিটা, আর 90 মাইনাস থিটা কস থিটা হয়ে যাবে। তাহলে দুদিক থেকে আমার সাইনটা অমিট হয়ে গেল, এদিকে পড়ে থাকছে থিটা প্লাস 45 ডিগ্রি, এদিকে থাকছে আমার 90 ডিগ্রি মাইনাস 2 থিটা প্লাস 30 ডিগ্রি। 2 থিটাটা এদিকে আসছে, থিটা প্লাস 2 থিটা, এদিকে 90 আর 30 120, তার থেকে বিয়োগ হচ্ছে 45, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5, হতে 1 5 7 75, তো থিটার মান পেয়ে যাচ্ছি কত আমরা 25। আমাকে কি চেয়েছে, থিটার মানই চেয়েছে, তাহলে শূন্য স্থানে 25 বসিয়ে দাও। বোঝা গেল নিশ্চয়ই। নাম্বার 5, একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। গোলক তো আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সেই বক্রতলের ক্ষেত্রফলই আর কি, 4 পাই আর স্কয়ার, আর তার ঘনফলের সাংখ্যমান দ্যাট ইজ 4/3 পাই আর কিউব। সাংখ্যমানটা সমান, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তন, কখনোই সমান হতে পারে না, কিন্তু সংখ্যা দুটো সমান হতেই পারে। তো পাই পাই 4 4 আর স্কয়ার আর কিউব কেটে গেলে আর, এখান থেকে আর এর মান পেয়ে যাচ্ছি 3। আমাকে চেয়েছে ব্যাস, এটা তো ব্যাসার্ধ, তাহলে ব্যাস হচ্ছে কি 3 into 2, অবশ্যই একক। নাম্বার 6, 30 34 35 36 37 38 39 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। আগে 35 থাকলে কি হচ্ছে সেটা আগে দেখে নিই। তো এখানে আমাদের কি কি দিয়েছে, এখানে আমাদের দিয়েছে 30 34 35 36 37 38 39 40 39 আর 40। তাহলে এর মধ্যমা কত হবে? মধ্যমা বের করতে গেলে আমাকে প্রথমেই কি বের করতে, এখানে কটা পদ আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 নম্বর হওয়া মানে 4, 1 2 3 4, 4 নম্বর এবং 5 নম্বর মিলে হবে মধ্যমা। তাহলে এই ক্ষেত্রে মধ্যমা হচ্ছে কত, 36 যোগ 37 আপন 2, কত হয়, 73 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 36.5। তাহলে অ্যাকচুয়াল মধ্যমা হচ্ছে এটা। এবার বলছে 35 না থাকলে, তাহলে 35 না থাকলে মানে 35 থাকবে না। তাহলে এখন আমার কটা পদ হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে 7টা হলে এর মধ্যমা কত হবে, 7 + 1/2,
7টা হলে মধ্যমা হবে 7 প্লাস 1/2, দ্যাট ইজ 4 নম্বর পদ হবে মধ্যমা। 4 নম্বর পদ বের করি 1 2 3 4, তাহলে সেই ক্ষেত্রে আমার মধ্যমা কে? মধ্যমা হচ্ছে আমার 37। তাহলে 35 না থাকলে মধ্যমা হচ্ছে কত না 37। তোমাকে প্রশ্ন করেছিল মধ্যমা তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, তাহলে আগে হচ্ছিল 36.5, এখন হচ্ছে 37। তাহলে সুতরাং মধ্যমা বৃদ্ধি পাবে। এটা সেভ করে নি। স্যার এমসিকিউ গুলো তো কঠিন দিল, বাকি শর্ট কোশ্চেন তো সহজ দিল। পেরেছে করেছে। এবার নেব আমরা 3। তিনের এক বলছে এক ব্যবসায়ী একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর 21 টাকা চক্রবৃদ্ধি সুদ পেলে। চক্রবৃদ্ধি সুদের হার 5%। তো পড়লেই বোঝা যাবে কত পার্সেন্ট না পার্সেন্ট। তো আমাদের তরফ থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা, যে ওই সুদ আসল কত হচ্ছে b into 1 plus r by 100 to the power 2। এটা কত হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 20 যোগ 1 21, তার মানে উপরে হচ্ছে 21 into 21, নিচে হচ্ছে 20 স্কয়ার। তাহলে এর থেকে আমাকে চক্রবৃদ্ধি সুদটা বের করতে গেলে কত বাদ দিতে হবে? আমাকে 100 টাকা বাদ দিতে হবে। তাহলে 100 টাকা বাদ দিলে 100 কমন নিলে আমাদের এখানে থাকে 21 এর স্কয়ার মাইনাস 20 স্কয়ার বাই 20 স্কয়ার। তাহলে 100 ইনটু উপরে a প্লাস b মানে 41 ইনটু a মাইনাস b 1, নিচে 20 ইনটু 20, 20 দিয়ে 5, 5 দিয়ে 4, 4 10 এ 40, 10 টাকা 50 হয়। এখানে কত বলেছে 21, তার মানে অবভিয়াসলি এটা কি বলেছে, এটা তার মানে ফলস। নাম্বার 1 হয়ে গেল ফলস। নাম্বার 2 1/√3 minus 2 এর অনুবন্ধী করণী হচ্ছে -1/√3 minus 2। তো যে কোনো করণীরই আমাদেরকে আগে যেটা করতে হয় সেটা হচ্ছে এইভাবে থাকলে হবে, এই হরে করণী রাখা চলবে না, তার আগে ওকে আমাকে নির্দিষ্ট আকারে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট আকারে নিয়ে যেতে গেলে আমরা কি করতে পারি, এমনি জাস্ট যদি গুণ করে দিই √3 + 2 দিয়ে, তাহলে নিচে হবে 3 - 4 মানে -4 মানে -√3 - 2। তাহলে এর যদি অনুবন্ধী করণী বলতে হয়, তাহলে এর অনুবন্ধী করণী হবে √3 - 2। ঠিক আছে, তাহলে একে যদি আবার আমরা √3 + 2 দিয়ে গুণ করে দিই উপর নিচে, তাহলে নিচে হবে √3 + 2, আর উপরে আমাদের হবে হচ্ছে 3 - 4 মানে মাইনাস, সেই মাইনাসের নিচে গুণ করে দিই, তাহলে -√3 - 2। তাই কি দিয়েছে ওরা? তাই দিয়েছে, তার মানে এটা ট্রু। কোন বৃত্তের ব্যাস নয় এরকম দুটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক দুটি বৃত্তের কেন্দ্রে মিলিত হয়। এটা ছবি টানা যাক। একটা বৃত্ত, কি বলতে চাইছে আমাদের, বলছে যে ব্যাস নয়
ব্যাস 9 এরকম দুটি জ্যা। তো ধরা যাক এটা একটা জ্যা এরকম ভাবে, এটা একটা জ্যা এরকম ভাবে। তো ভেবে দেখো যে আমরা যে এখানে বৃত্তের তো একটা কেন্দ্র আছে, দেখাই যাচ্ছে, বৃত্তের তো একটা কেন্দ্র আছে। তো তুমি যদি কেন্দ্র থেকে এই জায়গার উপর লম্ব টানো, সমান দুভাগে ভাগ হবে, এটা আমরা জানি উপপাদ্য। আবার এই কেন্দ্র থেকে তুমি যদি এখানে লম্ব টানো, সেটাও কি হবে, আমাদের সমদ্বিখণ্ডিত করতে। এখানে সেটাই বলেছে, দেখো লম্ব সমদ্বিখণ্ডক দুটি কেন্দ্রে মিলিত হয়। একদম ঠিক কথা, কেন্দ্রে ছাড়া কোথায় মিলিত হবে? লম্ব সমদ্বিখণ্ডক আমি যেখানেই জ্যা টানি না কেন, সেই জায়গায় লম্ব সমদ্বিখণ্ডক তো কেন্দ্র দিয়েই যাবে। কারণ আমরা তো জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব টানলে সেটা জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, তাই উল্টোটাও সত্যি হবে। তাহলে এটা হচ্ছে ট্রু। নাম্বার 3 হচ্ছে কি আমাদের ট্রু। নাম্বার 4 sec থিটা প্লাস tan থিটার অনন্যক হলো sec থিটা মাইনাস tan থিটা। এখন অনন্যক বলতে কি বুঝি? যদি আমরা বলি তোমাদেরকে যে 2 এর অনন্যক কত, বলবো 1/2। কেন 1/2 বলবো? তার কারণ হচ্ছে এটাই যে 2 এর সঙ্গে যদি 1/2 কে গুণ করা যায় 1 পাবো। এখন দেখো যে sec থিটা প্লাস tan থিটার অনন্যক বলেছে sec থিটা মাইনাস tan থিটা। তো যদি অনন্যক হয় তাহলে এদের গুণফলটা আমাদের 1 আসবে, তাহলে a plus b into a minus b। তো এটা 1 আসে, তাহলে এটাও ট্রু, এটাও ঠিক, এটাও ঠিকই বলেছে। নাম্বার 5 একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। সেটা ভুল হবে স্যার। এটা ভুল আছে, পরিষ্কার দেখে বোঝাই যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা যে আমরা যদি 8 গুণ হবে। হ্যাঁ 2 এর কিউব 8। গোলকের আয়তন তো 4/3 পাই r কিউব, তাহলে r যদি দ্বিগুণ হয় তাহলে r দ্বিগুণ হলে এখানে 2r বসবে, r দ্বিগুণ হলে এখানে 2r বসবে। তাহলে 2r বসা মানে কত হবে? 8 টা নিয়ে এলাম আগে আর বাকিগুলোকে রেখে দিলাম 4/3 পাই r কিউব। তাহলে 4/3 পাই r কিউব আর এই 4/3 পাই r কিউব। যদি আগের ভলিউমটাকে v ধরি তাহলে এখানে 8v হবে। তাহলে সেই ক্ষেত্রে ভলিউমটা কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। তোমরা কত বলেছি? ওরা বলেছে দ্বিগুণ হবে। এটা একদমই ঠিক বলেনি, ফলস। আর তারপরে কি বলছে? কোন তথ্যের সংখ্যাগুলো মান একাধিক হতে পারে। হ্যাঁ অবশ্যই একাধিক। সেটাও ফলস। হ্যাঁ ও পারে না বলেছে, সেটাও ফলস। ফলস। একাধিক মান হতেই পারে, এটা আমরা জানি। এটা সেভ হয়ে যায়। নেক্সট আসছে 4। চারের এক একটা কি বলছে? একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটার বর্তমান উচ্চতার 2 বছর আগে কত ছিল? তো যখনই প্রিভিয়াস ইয়ারের ঘটনা, তার মানে কি আগেরটা ধরে নিতে হবে। কারণ আমাকে যেটা দিয়েছে ওরা, এটা হচ্ছে আমাকে এই জায়গাটায় কত উচ্চতা সেটা বলেছে, আমাকে এই খানটা বার করতে হবে। বর্তমানে বলেছে হচ্ছে এটা 14.4, তাহলে আমাকে বলেছে 2 বছর আগে, তাহলে আমি ফিরে যাচ্ছি -2 বছর। এইখানে আমার কত ছিল? তো যখন এরকম বলেছিলাম তখন আমাকে এখান থেকে স্টার্ট করতে হয় অঙ্ক। তাহলে x ইনটু 1 মাইনাস প্লাস 20% হারে বৃদ্ধি পাচ্ছে টু দি পাওয়ার 2
ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত? 14.4 হওয়া উচিত। মানে এই কাজটা করলে আমরা এখান থেকে এইখানে এলাম, এখানে বলেছে এটা সমান করে দিল। 20 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 5, 1/5, তার মানে x ইন্টু এখানে হচ্ছে 5 প্লাস 1/5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14.4। তার মানে x ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে 14.4 ইন্টু 25, আর নিচে হচ্ছে আমার 6 মানে 36। এই দশমিক তুলে দিলে নিচে একটা 10, 5 দিয়ে 2, 5 দিয়ে 5, 5 দিয়ে 2, 5 দিয়ে 5, 36 কে বোধহয় 4 দিয়ে যায়, 2 দিয়ে 2, আলটিমেটলি হচ্ছে 10। তার মানে 2 বছর আগে গাছটা 10 মিটার উচ্চতা ছিল। তার বোঝা গেছে নিশ্চয়ই। নাম্বার 2, কোন এক ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে এর মূলধনটা বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে বি যদি x টাকা দিয়ে থাকে, বি যদি x টাকা দিয়ে থাকে, তাহলে এ কত দেবে? এর 1.5 গুণ। 1.5 মানে কি? 1 পূর্ণ 1 এর 2। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 3x/2। এ তো x, তাহলে অনুপাত যদি করি 3x আর x এর, তাহলে কত হচ্ছে? 3/2:1। তার মানে মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম 3:2। এবার কি বলছে? বছরের শেষে বি পাচ্ছে 1500 টাকা। তাহলে 2 এর সঙ্গে 1500, 2 কে 1500 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 কে যদি আমার 1500 করতে হয়, তাহলে আমাকে 750 দিয়ে গুণ করতে হবে। তো ওকে যদি আমি 750 দিয়ে গুণ করি, অনুপাতটাকে সমান রাখার জন্য একেও আমাকে 750 দিয়ে গুণ করতে হবে। 3 0 0 3 5 15 5 হাতে 1, 3 7 21 আর 1 22, তাহলে এর হচ্ছে 2250 আর এর হচ্ছে 1500। আমাকে প্রশ্ন করেছিল যে তাহলে এ কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে এর কত টাকা আছে? 2250 টাকা হচ্ছে। তাহলে এর লভ্যাংশ হচ্ছে 2250। আমি তো অন্যরকম ভাবে পড়ালাম আজকে। যেরকম ভাবে করতে না চাও, এখানে চলে এলে মোট লাভ ধরো x টাকা, বা মোট লাভ না ধরলেও এখান থেকে আমরা কি ধরতে পারি? যে এর লভ্যাংশ হচ্ছে 3x টাকা আর বি এর লভ্যাংশ ধরতে পারি 2x টাকা। তাহলে 2x সমান সমান কত দিয়েছে? 2x সমান সমান তো 1500 দিয়েছে। তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছ? 750। x এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে 3 ইনটু 750 মানে কত হয়? 2250। এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। মোট লাভ ধরেও করতে পারো, আরো বড় হবে। বোঝা গেছে নিশ্চয়ই। নাম্বার 3, ভালো অঙ্ক। দেওয়া আছে x প্লাস, করেছি এই অঙ্ক আগে একটা পেজে ছিল, x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু বলেছে 9। তাহলে আমাকে বলেছে যে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 এর ভ্যালু কত। যদি এই দুটোর দিকে তাকাও, দেখো এটা আর এটা এরা পরস্পর অনুবন্ধী করনি। এদেরকে যদি আমরা গুণ করি কত পাবো? যদি এদেরকে গুণ করে দাও তুমি কত পাবে? x plus root over x square minus 9 into x minus root over x square minus 9, এটা is equal to a square minus b square। মানে রুটটা উঠে গেলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এর প্লাস এর মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস এর প্লাস 9। তাহলে একটা জিনিস ভেবে দেখো, 9 কে আমরা এই দুটোর গুণফল লিখতে পারছি। তার মধ্যে এইটার ভ্যালু কত দিয়েছে? 9। তাহলে এইটার জায়গায় আমি 9 বসিয়ে দিতে পারি। এই যে 9 যেহেতু ভ্যালু দিয়েছে, তাহলে 9 ইনটু x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9/9, দ্যাট ইজ ইকুয়াল টু 1। বোঝা যাচ্ছে?
আজকে ক্লাস কে করছে না? সবাই ক্লাস করছে কি আছে? জয়িতা, মেহুলি, সমাগতা, সৌনভ, নম্রতা। মেহুলি দুটো কেন? স্যার কম্পিউটারে মাইক নেই তো ওই জন্য ফোন থেকে জয়েন হয়েছে। ও, তাহলে কে ক্লাস করছে না বলো দিনই আছে? কার কথা মনে হচ্ছে? সবাই করছে। না, আগের দিন তোরা যখন পড়তে এসেছিলি সবাই এসেছিল। নম্রতা আছে, মেঘ আছে, 1 2 3 4 5 6। কে জানে, ভুলে যাই। তাও পড়ানো শুরু করলাম, কোয়ারেন্টাইন হয়ে গেল। খবর জানিস, একজন ছাত্রী এসেছিল বুধবার পড়তে, ওরও পজিটিভ, ওর বাড়ির সবারও পজিটিভ, ও বুধবার এসে পড়তে। যখন এখানে পড়তে আসে তখন সেরকম ভাবে কিছু দেখিনি, একটু কাজ ছিল, ব্যাস হয়ে গেল। আর বাড়ি থেকে বেরোনো নেই আমার টেনশনে আছি। স্যার আপনি সেলফ কোয়ারেন্টাইনে চলে গেছেন পুরো? বাড়ির সবাই কোয়ারেন্টাইনের জন্য আবার 14 দিন আমি পিছিয়ে দিলাম। 14 দিন আবার অনলাইনে পড়াবো কেন? কারণটা দেখেন, কারণ তো দেখতেই পাচ্ছি। সব ভিডিওগুলো অন কর দেখি। তাহলে কত পাওয়া যাচ্ছে? তাহলে পি স্কোয়ার বাই 15 স্কোয়ার, 15 স্কোয়ারটা এগিয়ে নিয়ে চলে এলাম, একটু স্টেপ জাম্প করলাম। 15 স্কোয়ার মানে 15 ইন্টু 15, 5 দিয়ে 3, তাহলে পি ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাবে বলে 3√10, এটাই ভ্যালু হবে, এটাই পি এর ভ্যালু 3√10। বোঝা গেল নিশ্চয়ই? মানে জাস্ট আলফাটাকে যেটা নিয়ে এসেছিলাম তারই দিলাম, আলফা প্লাস বিটা এটা, আলফা ইনটু বিটা এটা। এবার এই দুটোকে থেকে আলফাটাকে থেকে আলফা। স্যার আমি স্যার √10 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বসিয়ে দিয়েছি স্যার। না, দরকার নেই, তুই পরীক্ষা হলে ক্যালকুলেটর পাবি না। স্যার ক্যালকুলেটর না স্যার, আমি মানে √10 অব্দি মোটামুটি ভ্যালুগুলো জানি। দরকার নেই বসে, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে লাগে, আমাদের এখানে লাগে না। হ্যাঁ স্যার। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে লাগে, এখানে লাগে না। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। ধরা যাক এ হচ্ছে একটা ত্রিভুজ, এর নাম দিলাম এবিসি, এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। দিয়ে বলেছে যে এ কিউ বাই কিউসি 3/4, এ কিউ বাই কিউসি হচ্ছে গিয়ে 3/4। যদি এবি 21 হয় তাহলে প্রশ্ন করেছে পিবি এর দৈর্ঘ্য কত। আমরা যেটা জানি সেটা তো লিখি আগে, যে সমান্তরাল যদি কোনো বাহুর হয় তাহলে আমরা কি জানি, এপি বাই পিবি যা হবে এ কিউ বাই কিউসি তাই হবে, এটা আমরা জানি। এ কিউ বাই কিউসি কত দিয়েছে আমাদের? 3/4, বসিয়ে দিই। আবার এপি বাই পিবি, এপি বাই পিবি পরে করছি, এটা হচ্ছে 3/4। তা আমরা যদি একটা দুদিকে যদি একটা 1 যোগ করে দিই তাহলে এপি বাই পিবি প্লাস 1, এদিকেও আমি 3/4 প্লাস 1, কারো কোনো আপত্তি থাকার কথা না। লসাগু যদি এখানে পিবি হয় তাহলে এপি প্লাস পিবি
ইজ ইকুয়াল টু এখানে 4 3 যোগ 4 এবি প্লাস পিবি মানে কত পাবো? এবি পাবো, এবি নিচে পিবি, এদিকে 7/4। আমার এবির মান কত দিয়েছে? এবির মান দিয়েছে 21, তাহলে 21 বাই পিবি ইজ ইকুয়াল টু 7/4। তাহলে পিবি হচ্ছে কি আমাদের 21 ইন্টু 4/7, 7 দিয়ে 3 7 2 4 12। হলো নাম্বার 5। নাম্বার 6 বলছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধে কোনো বৃত্তের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যাটার দৈর্ঘ্য আর কিছুই না, জ্যাটার দৈর্ঘ্য হবে বৃত্তটার ব্যাস। কারণ সমকোণ যদি উৎপন্ন করে কেন্দ্রে, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে বলেছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো বৃত্তের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ। আচ্ছা আচ্ছা, তো একটা জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 12। ধরা যাক এই হচ্ছে সেই জ্যাটা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে। সমান কোণ না সমকোণ, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটাও 12, বৃত্তের ব্যাসার্ধ এটাও 12, তাহলে তো অতিভুজ হয়। তাহলে অতিভুজ সমান সমান কি হবে? বাকি দুটো বাহুর বর্গের যোগফলের সঙ্গে সমান, এটা হয়ে যাবে রুট ওভার 144 144 288, মানে 12 রুট 12√2। তাই আমাদের আজকের ক্লাসের পাঠ শেষ। স্যার আমার প্রবলেমগুলো স্যার একটু করে দেবেন, যেগুলো আগের দিন হলো না ওগুলো। আজকে একটু পড়ানো আছে, আমি সমাগত দিয়েছি দুটো অঙ্ক, সমাগত অঙ্ক আমি করে দেবো, তোর অঙ্কটা আমি করে দেবো। সমাগত দুটো অঙ্ক দিয়েছে আমাকে, স্যার আমারও একটা অঙ্ক আছে। আর যার যে অঙ্ক আছে তোরা সব হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আমার একটা ক্লাস আছে আবার এখন 9:40 থেকে আছে, একটু খেয়ে দিয়ে বসবো, নাহলে ওঠা যাবে না। তাই আমি আজকে লিভ করে যাচ্ছি। অঙ্কগুলোকে দেখি, পাঠিয়ে দে হোয়াটসঅ্যাপে, আমি করে দেবো, পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।
না